ন্যাশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। এর আগে তোমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে ইন্টারভিউয়ের জন্য কি কি জানতে হবে সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিলে যে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি কি জানতে হবে তার যদি উত্তরগুলো পাওয়া যেত তাহলে খুব সুবিধা হতো। তো তোমাদের কথা মাথায় রেখে তোমাদের ডিমান্ডের জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। এই ভিডিওটা অনেকটা লেন্দি হবে, তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আশা করা যায় এর বাইরে তোমাকে পশ্চিমবঙ্গ থেকে ইন্টারভিউ আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, এবং পশ্চিমবঙ্গ থেকে যা যা প্রশ্ন জিজ্ঞেস করবে তোমরা যদি এই ভিডিওটা দেখে যাও প্রত্যেকে আনসার করতে পারবে। চলো তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভব হলো কিভাবে। দেখো, আগে অর্থাৎ পূর্বে আমাদের যে বর্তমান বাংলাদেশ আছে আর বর্তমানে যে আমরা পশ্চিমবঙ্গ, এই দুটোকে একত্রে বঙ্গদেশ নামে পরিচিত ছিল। এবার কোনো একটি জায়গার নামের ব্যাপারে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত থাকতে পারে। তো সেই রকমই একজন ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের মতে বঙ্গ শব্দটির অর্থ নাকি কার্পাস ভূমি, অর্থাৎ সেখান থেকেই বঙ্গাল শব্দটির অর্থ হচ্ছে কার্পাস সমৃদ্ধ অঞ্চল। মনে করা হয় যে খ্রিস্টের জন্মের 500 থেকে 600 বছর আগে নাকি এই অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ করা হতো, সেখান থেকেই নাকি এই বাংলা কথাটার উৎপত্তি হয়েছে। এরপর যদি আমরা ভূগোলের দিক থেকে বিচার করি তাহলে দেখা যাবে যে 1947 সালের 14ই আগস্ট ব্রিটিশ অধিকৃত যে ভারতবর্ষ ছিল সেটাকে দ্বিখণ্ডিত করে ভারত এবং পাকিস্তান নামে দুটি প্রদেশে ভাগ করা হয়, এবং 15ই আগস্ট ঠিক ভারতের স্বাধীনতার দিন সেদিন বাংলাকে বিভক্ত করেও পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল। পূর্ব বাংলাকে আমরা বর্তমানে জানি পূর্ব পাকিস্তান, বা যেটাকে আমরা বর্তমানে জানি বাংলাদেশ হিসেবে, আর পশ্চিম দিকের যে অংশটা সেটাকে আমাদের স্বীকৃতি দেওয়া হয় পশ্চিমবঙ্গ হিসেবে। তাহলে বোঝা গেল যে পশ্চিমবঙ্গ নামকরণ সেটা উদ্ভব নামটা কিভাবে হয়েছিল। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গ নামকরণের কারণ কি, কেন পশ্চিমবঙ্গ নামকরণ করা হলো। প্রত্যেক নামকরণের পিছনে কিছু না কিছু একটা সার্থকতা থাকে, তাই তো? তো পশ্চিমবঙ্গ নামের পিছনেও কি রহস্য আছে সেটা আমরা দেখব। কি বলছে দেখো, 1947 সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল স্বাধীন ছিল, যেটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে ভারতের অঙ্গরাজ্য হিসেবে যখন এটা যুক্ত হয়েছিল তখন এর নামটা রাখা হয়েছিল ইংরাজিতে ওয়েস্ট বেঙ্গল। বাংলায় পশ্চিমবঙ্গ, পশ্চিম অর্থাৎ ওয়েস্ট, আর বেঙ্গল বাংলাকে বলা হচ্ছে বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের এই ইংরাজি যে নামটা আমরা ওয়েস্ট বেঙ্গল বলছি সেটাকে পাল্টে ইংরাজিতে পশ্চিমবঙ্গ রাখার প্রস্তাব দিয়েছিল। এরপর 2016 সালে পশ্চিমবঙ্গ নামের বদলে বাংলাতে বাংলা, ইংরাজিতে বেঙ্গল আর হিন্দিতে বঙ্গাল এই তিনটে নামের প্রস্তাব করা হয়েছিল। সেই হিসেবে রাজ্য বিধানসভায় আইনও পাশ করা হয়েছিল এবং এর সম্পর্কে ভোটাভুটি হয়েছিল। পক্ষে ভোট দিয়েছিল 179টি এবং 189টি, এবং বিপক্ষে ভোট পড়েছিল 31টি। তারপরে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য মন্ত্রিসভাতে 2016 যে বর্ষটা ছিল সেখানে দুটি প্রস্তাব গৃহীত হয়, হয় বাংলা রাখা হবে নয়তো বঙ্গ রাখা হবে। পরবর্তীকালে ভারত সরকার এই যে রাজ্য থেকে তিনটে নামের প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলা, বঙ্গাল আর বেঙ্গল হিসেবে, তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে একটি মাত্র নাম নির্ধারণ করা হবে, তিনটে করা যাবে না। তো সেই হিসেবে সর্বসমক্ষে বাংলা নামটি সর্বসম্মতভাবে পাশ হয়েছিল। তবে বর্তমানে আমরা বাংলা ইউজ এখনো পর্যন্ত করি না, সেটা এখনো পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ ব্যাপার হয়ে সেই অবস্থাতে আছে। যবে অনুমোদন দেবে তবে আমরা পশ্চিম বাংলা থেকে বাংলাতে সেটা ট্রান্সফার হয়ে যাবে। বোঝা গেল তাহলে নামকরণের সার্থকতা। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গ রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবার প্রত্যেকটা রাজ্য যখন উদ্ভব হয় তখন সেটাকেই তার প্রতিষ্ঠা দিবস বলা হয়ে থাকে বা বার্থ ডেট। আমাদের প্রত্যেকের যেমন আলাদা আলাদা জন্মদিন আছে, প্রত্যেকটা রাজ্যেরও সেরকম জন্মদিন আছে। তবে পশ্চিমবঙ্গ দিবস বলে আলাদা একটি দিবস পালন করা হয়ে থাকে, সেটা হয়ে থাকে 1 বৈশাখ। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটিকে মর্যাদা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব
অক্ষাংশ এবং দ্রাঘিমা অংশগতভাবে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? দেখো, অক্ষাংশের ভিত্তিতে যদি বলা হয় তাহলে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর থেকে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর পর্যন্ত, এবং দ্রাঘিমার ভিত্তিতে যদি বলা হয় সেক্ষেত্রে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত, এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর তোমরা যারা গ্লোব সম্পর্কে ভিডিও চেয়েছিলে, গ্লোব সম্পর্কে ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যাদের দরকার হবে প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিও। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আমরা সকলেই জানি। ব্রিটিশ শাসনাধীনের সময়ও কিন্তু পশ্চিমবঙ্গকেই মানে পশ্চিমবঙ্গের কলকাতাতেই ব্রিটিশরা তাদের রাজধানী স্থাপন করেছিল। তবে 1911 সালে বঙ্গভঙ্গ যখন রদ করা হয়েছিল তখন কলকাতা থেকে ক্যাপিটালটা দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। বোঝা গেল? এবার আগে লেখা হতো ক্যালকাটা অর্থাৎ সি দিয়ে, এখন লেখা হয় কলকাতা কে দিয়ে। তো ক্যালকাটা থেকে কলকাতা এটা হয়েছিল 2001 সালে, এটা একটু মনে রেখো। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের আয়তন কত। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এবার ভারতের যে 28টা রাজ্য আছে তাদের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে আয়তন হিসেবে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 13তম, এবং বিভিন্ন দেশের সাপেক্ষে যদি কম্পেয়ার করা হয় তাহলে হাঙ্গেরি যে দেশটা আছে তার আয়তনের কাছাকাছি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন, আর পর্তুগালের আয়তনের সমান আয়তন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব কিছু আন্তর্জাতিক সীমানা সম্পর্কে। দেখো, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কটি দেশের সাথে আছে? 3টি। কি কি? বাংলাদেশ, নেপাল এবং ভুটান। আর পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে? বাংলাদেশের সাথে, 2272 কিলোমিটার। আর সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানা যদি বলা হয় সেটা রয়েছে নেপালের সাথে 90 কিলোমিটার। বেশ, এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের সাথে ভারতের কটি রাজ্যের বর্ডার আছে। দেখো, 5টি। কি কি? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। নেক্সট আমরা দেখব ভাষা। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি? অবভিয়াসলি বাংলা, আমাদের মাতৃভাষাও বাংলা, কিন্তু ইংরেজিতে আমাদের অফিসিয়াল সমস্ত ওয়ার্কগুলো করা হয়ে থাকে, তাই এটাও হচ্ছে সরকারি ভাষা। এবার প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু আলাদা করে জাতীয় পশু, জাতীয় পাখি, গাছ এগুলো আছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল বা যেটাকে বাগডোল বলা হয়। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে দেখো সাদা গলাযুক্ত মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতিম, আর পশ্চিমবঙ্গের জাতীয় ফুল যদি বলা হয় তাহলে হবে সেটা শিউলি। এবার একটা খুব মজাদার প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার, এটা আমরা সকলেই কিন্তু রসগোল্লা বলে থাকি, কিন্তু আসলে উত্তরটা হচ্ছে আলু পোস্ত। এবার দেখব পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি? 23টি। তবে 2023 সাল নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী আরও নতুন 7টি জেলার প্রস্তাব দেন। দেখো এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে, সেই 7টি জেলার নাম তোমাকে জেনে যেতে হবে। সেগুলি কি কি? রানাঘাট, বসিরহাট, বহরমপুরকান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতি এবং বিষ্ণুপুর। বোঝা গেল? এবার আমরা দেখব পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে? 5টি। কি কি? প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। তোমরা প্রত্যেকে যে যার জেলা অনুযায়ী কোন বিভাগের আওতায় পড়ছো সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গ অবশ্যই কৃষি প্রধান একটা রাজ্য, এবং এখানে ভারতের যে কটি রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে বেশি যদি ধান উৎপাদনকারী রাজ্য তকমা দেওয়া যায় তাহলে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে। আর কি? পাট উৎপাদন, সবচেয়ে বেশি পাটও কিন্তু উৎপাদন হয় পশ্চিমবঙ্গেই। এরপর আমরা যদি একটু বিধানসভা লোকসভার দিকে মন দিই, দেখা যাবে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি আছে? 294টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কটি আছে? 42টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসন কটি আছে? 16টি। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের বিস্তার, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তার কত? 623 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। এবারে একটা খুব ভালো প্রশ্ন, এটা তোমরা প্রত্যেকেই অনেকেই জানো, যে পশ্চিমবঙ্গে চিকেন স্নেক বা মহানন্দ করিডর কোন জায়গাটাকে বলা হয়। দেখো একটু যদি ম্যাপটা ড্র করার চেষ্টা করি, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। আঁকা আমার অতটা ভালো না, তাও দেখো একটু চেষ্টা করছি। এই যে এই পোর্শনটা, এখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর এই যে বাঁকের মতো অংশটা, এখানটা
অনেকটা মুরগির গলার মতো বাঁকা এবং সরু, সেই জন্য মুরগির গলার সাথে তুলনা করে এই উত্তর দিনাজপুরের চোপড়া নামক যে জায়গাটা সেখানটাকে চিকেন স্নেক বা মহানন্দা করিডোর বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক সীমানা স্পর্শ করেছে কোন রাজ্য? ঝাড়খণ্ড 500 কিলোমিটার। আর সর্বনিম্ন সীমানা যদি বলা হয় সেটা হবে সিকিম। গেল। এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গে তো 23টা জেলা আছে, তো প্রত্যেকটা জেলার পুনর্গঠন কবে হয়েছে বা প্রত্যেকটা জেলা কখন পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে বা কোনো জেলা ভেঙে অন্য কোনো জেলা কখন তৈরি হয়েছে সেই সম্পর্কিত আমরা দেখব। প্রথমেই দেখো কুচবিহার বা কোচবিহার কবে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে নিযুক্ত হয়েছে? 1949 সালে। নেক্সট আমরা কি দেখব? বিহারের মানভূম থেকে পুরুলিয়া আগে বিহারের মানভূমের অন্তর্ভুক্ত ছিল, তো বিহারের মানভূম থেকে পুরুলিয়া যখন ভাগ হয়ে কবে পশ্চিমবঙ্গে যুক্ত হয়? 1956 সালে। নেক্সট আমরা দেখব যে 24 পরগনা, এটাকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা করা হয়েছিল কোন কমিটির সুপারিশে? না অশোক মিত্র কমিশনের সুপারিশে। তারপর দেখো পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর কবে করা হয়েছিল? 1992 সালে। তারপর হচ্ছে মেদিনীপুর জেলা ভেঙে কবে পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর গঠিত হয়েছিল? 2002 সালে। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে কবে আলিপুরদুয়ার তৈরি হয়েছিল? 2014 সালে। দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং তৈরি হয়েছিল 2017 সালে। আর পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে ঝাড়গ্রামও কিন্তু তৈরি হয়েছিল 2017 সালেই। আর বর্ধমানকে ভেঙে পশ্চিম ও পূর্ব বর্ধমান তৈরি হয়েছিল 2017 সালে। তাহলে তোমাদেরকে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যে কত সালে তৈরি হয়েছিল এবং কোন জেলাকে ভেঙে কোন জেলা তৈরি হয়েছিল। এবার তোমাকে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি, তাহলে কিন্তু আনসার হবে পশ্চিম বর্ধমান। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ম্যাডাম দার্জিলিং ভেঙে কালিম্পংও তো 2017-তে হয়েছে, ঝাড়গ্রামও 2017-তেই হয়েছে, আর পশ্চিম বর্ধমানও 2017-তেই হয়েছে, তাহলে কেন পশ্চিম বর্ধমানটাই নবীন? কারণ দেখো তিনটে 2017 সালে হলেও প্রত্যেকের যদি আমরা তারিখ হিসেবে বিবেচনা করি সেক্ষেত্রে পশ্চিম বর্ধমানটাই লেটেস্ট 7ই এপ্রিল, বাকি ঝাড়গ্রাম এবং কালিম্পং এই দুটো এপ্রিলের আগে হয়েছে, তাই আমরা পশ্চিম বর্ধমানটাকেই বলবো নবীনতম জেলা। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব যদি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির দিকে একটু তাকাই, তাহলে দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, 3636 মিটার হচ্ছে এর উচ্চতা। এবার পশ্চিমবঙ্গের তথা পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটা? ঘুম। সেটা কোন রাজ্যে অবস্থিত? না পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়ে থাকে? কালিম্পংকে। এটা তোমরা অনেক জায়গায় কার্সিয়াংও কিন্তু দেখতে পাবে। নেক্সট হচ্ছে দার্জিলিং পর্বত কোন শ্রেণীর পর্বত, মানে কোন শ্রেণীর প্রধান শৃঙ্গ? টাইগার হিল যে পর্বত শৃঙ্গ আছে তার প্রধান শৃঙ্গ হচ্ছে। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে মালভূমি অঞ্চল? প্রথমে পর্বত এলাকা দেখলাম, এবার দেখব মালভূমি। কোথায় কোথায় মালভূমি দেখা যায়? না বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর পুরুলিয়া, এই অংশগুলো হচ্ছে মালভূমি। এবার মালভূমি অঞ্চলে অনেক ছোট ছোট পাহাড় আছে, সেগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? ডুংরি বলা হয়। এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ের নাম। অযোধ্যা, জয়চণ্ডী, পাঞ্চেত এই পাহাড়গুলি কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায় অবস্থিত। যে সমস্ত জেলা বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলার যারা আছো তারা কিন্তু প্রত্যেক তাদের নিজস্ব জেলার যে পাহাড় আছে যেমন অযোধ্যা, জয়চণ্ডী, মামা ভাগ্নে এগুলো কিন্তু একটু দেখে যেও। এরপর হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু শৃঙ্গে কোন জলপ্রপাত লক্ষ্য করা যায়? ব্রাহ্মণী। দেখো বলতে বলতে এসে গেছে মামা ভাগ্নে পাহাড়, বীরভূম জেলায় অবস্থিত। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট। এরপর আমরা যদি একটু দেখি যে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী আছে, জোয়ারের জলে পুষ্ট নদী আছে, আর মালভূমি অঞ্চলে নদী আছে। উত্তরবঙ্গের নদীর প্রধান নদী যদি বলা হয় সেটা হচ্ছে তিস্তা, যেটাকে ত্রাসের নদী বলা হয়ে থাকে। এটা জল বহনের দিক থেকেও কিন্তু উত্তরবঙ্গের বৃহত্তম নদী, কিন্তু যদি আয়তন অনুসারে দীর্ঘতম নদী বলা হয় উত্তরবঙ্গের সেটা হবে কিন্তু মহানন্দা। এটা কিন্তু খেয়াল রেখো। দেখো কি বলছে, তিস্তার পশ্চিম দিক এবং পূর্ব দিক কি নামে পরিচিত? তিস্তার পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স, যার অর্থ হচ্ছে দরজা, আর পশ্চিম দিক হচ্ছে তরাই নামে পরিচিত, যার অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি। এটা একটু দেখো। নেক্সট হচ্ছে দেখো বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দিয়ারা কোথায় দেখা যায়?
তারপর দেখো পশ্চিমবঙ্গের মৃতপ্রায় বদ্বীপ, একটা পরিণত বদ্বীপের উদাহরণ দাও। তিস্তা নদীর উৎপত্তি কোথায়, এর দুটি উপনদীর নাম লেখো। ত্রাসের নদী কাকে বলা হয়, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি। এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম হিউজ প্রশ্ন আছে। এবার আমি যদি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাথে ধরে ধরে আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই তোমাদেরকে একবার ভিডিওতে আমি জাস্ট বলে দিয়ে একবার দেখিয়ে দিয়ে তোমাদেরকে চলে যাচ্ছি। দেখো এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে এই পিডিএফটা একবার পড়লে তোমাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আর এর বাইরে আর কিছু পড়তে হবে না। তারপর যদি আমরা দেখো এবার মালভূমি অঞ্চলে আসি, তাহলে মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। দামোদরের উৎপত্তিস্থল দেখো ছোটনাগপুর মালভূমি, আর পতন হচ্ছে হুগলি নদী। এরপর যদি দেখি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি, সেটা হচ্ছে গঙ্গা। এবার গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ কোথায় করেছে, মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গার কাছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত গঙ্গা নামে পরিচিত, মুর্শিদাবাদ থেকে নদিয়া পর্যন্ত। তারপর দেখো পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলে, দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা যে প্রশ্নটার সাথে আমরা সকলেই প্রায় পরিচিত, প্রায়ই শোনা যায় মুখে মুখে, যে নদ ও নদীর মধ্যে পার্থক্য কোথায়। তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেই পারে, তাহলে নদ ও নদীর মধ্যে পার্থক্য তোমাকে কিভাবে বলতে হবে না। দেখো প্রকৃতিগতভাবে কিন্তু নদ ও নদীর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ ইংরাজিতে নদকে আলাদাভাবে কিছু বলা হয় না আর নদীকেও আলাদাভাবে কিছু বলা হয় না। আমরা ইন জেনারেল কিন্তু রিভারই বলে থাকি। কিন্তু বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে ব্যাকরণগতভাবে লিঙ্গর ভিত্তিতে নদ আর নদীকে আমরা পৃথক করতে পারি। কিভাবে না, নদ শব্দটা দিয়ে আমরা সাধারণত পুরুষ বা ছেলেকে বোঝাই। যেমন ধরো অজয় একটা ছেলের নাম, তাই এটাকে আমরা নদ বলি। ব্রহ্মপুত্র এটাও একটা ছেলের নাম, তাই এটাকে আমরা নদ বলি। অপরদিকে কোনো মেয়ের নামে যে নদীগুলো আছে, যেমন ধরো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা, এগুলো হচ্ছে মেয়ের নামের নদী বা মহিলা, তাই এটাকে বলা হয় নদী। বোঝা গেছে? এবার আমরা দেখব গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়, গঙ্গোত্রী হিমবাহ, আর পতন কোথায়, বঙ্গোপসাগর, আমরা সকলেই জানি। এরপর দক্ষিণবঙ্গের যদি কতগুলো নদীর উদাহরণ দিতে বলে, আশা করি তোমরা পারবে। এরপর ডিভিসি ব্যারেজ, দামোদর ভ্যালি কর্পোরেশন, কত সালে নির্মাণ করা হয়েছিল, 1948 সালে। তারপর গরুমারা অভয়ারণ্য, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমি করছি। আপাতত এটা দেখো যে গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে, জলঢাকা নদীর তীরে। পশ্চিমবঙ্গে মোট 6টি অভয়ারণ্য কিন্তু আছে। এবার পশ্চিমবঙ্গ এবং আসামকে, এই দুটি রাজ্যকে পৃথক করেছে কোন নদী, সাংকোশ বা সংকোশ নদী। তারপর ধরো তোমাকে বলতে পারে যে জোয়ারের জলে পুষ্ট দুটি নদীর নাম বলুন, মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল ইত্যাদি। এরপর দেখব আমরা যে পশ্চিমবঙ্গের কতগুলি গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলি কোন নদীর তীরে অবস্থিত। প্রথমেই দেখো কলকাতা যদি বলি, হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে বর্ধমান কোন নদীর তীরে, দামোদর নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। হাওড়া শহর হুগলি নদীর তীরে। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে। বাঁকুড়া শহরটি গন্ধেশ্বরীর তীরে। এবার যদি কিছু ড্যামের কথা বলি, ম্যাসেঞ্জার বাঁধ, তিলপাড়া ব্যারেজ, এগুলো হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে ওপর, মানে ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে উঠেছে। তারপর দেখো আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, এই শহরগুলি কোথায় অবস্থিত, দামোদর নদীর তীরে। সিউড়ি শহরটি ময়ূরাক্ষী তীরে অবস্থিত। কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রাই নদীর তীরে অবস্থিত। রানাঘাট চূর্ণীর তীরে অবস্থিত। এইভাবে অনেক যে গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে সেগুলি কোন নদীর তীরে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরো শান্তিনিকেতন অজয় নদের তীরে অবস্থিত, আর বোলপুর কোপাই নদীর তীরে। সহজ পাঠের যে আমাদের ছোট নদী কবিতাটা আমরা সকলেই পড়েছি, এখানে কিন্তু ছোট নদী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীকেই কল্পনা করেছেন। তো এইভাবে সমস্ত কিছু দেওয়া আছে। এবার পশ্চিমবঙ্গে যদি জলবায়ু সম্পর্কে দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির, আর্দ্র ক্রান্তীয় মৌসুমী। এবার মৌসুমী শব্দের অর্থ তোমরা সকলেই জানো, মৌসুমী একটা আরবি শব্দ যার অর্থ কি, ঋতু। এটা তোমাকে জিজ্ঞাসা করতেই পারে। তারপর ধরো কালবৈশাখী কি, কখন দেখা যায়, কোন অঞ্চলে কিরকম মৃত্তিকা দেখা যায়। আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, যেমন হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটাকে আমরা পারমাদান বলি, এটা কোন জেলায় অবস্থিত, উত্তর 24 পরগনা। ভগবতপুর কুমির প্রকল্প, এটা দক্ষিণ 24 পরগনা অবস্থিত। বেথুয়াডারি অভয়ারণ্যের কথা যদি বলি, এটা নদিয়া জেলায় অবস্থিত। রামনাবাগান, এটা বর্ধমান জেলায়। বল্লভপুর অভয়ারণ্য, এটা বীরভূমে। সিঙ্গালীলা দার্জিলিংয়ে। এইভাবে অনেক অভয়ারণ্য কিন্তু আছে। এইভাবে প্রত্যেকটা দেখো দেওয়া আছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুন্দরবন সম্পর্কে এই কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। কি না, সুন্দরবন কবে ন্যাশনাল পার্কের বা জাতীয় উদ্যানের মর্যাদা পায়, 1984 সালে।
নেক্সট হচ্ছে সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা আছে সেটার মর্যাদা পায় 1987 সালে। সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োডাইভার্সিটি যে রিজার্ভ সেটার তকমা পেয়েছিল 1989 সালে। আর লেটেস্ট হচ্ছে কবে রামসার সাইটের তকমা পায়, সেটা হচ্ছে 2019 সালে। ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কিন্তু বর্তমানে 97টি। এই খুব রিসেন্ট 2-3 দিন আগেই আবার নতুন রামসার সাইট দুটো অ্যাড করা হয়েছে, এগুলো একটু দেখে নিও। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কি চাষ হয়, কিসের জন্য বিখ্যাত? যেমন ধরো কোথায় সিংকোনা গাছের চাষ হয়, সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় যেটা ম্যালেরিয়ার পথ্য, এটা সকলেই জানি আমরা। তাই কোথায় সিংকোনা চাষ হয়? দার্জিলিং জেলার মাংপুতে। তারপর দেখো কোথায় রেশম চাষ হয়, মালদা মুর্শিদাবাদে। ধান গবেষণার কোথায় আছে, নদী গবেষণাগার কোথায় আছে। এবার কোথায় কোন শিল্প কারখানা গড়ে উঠেছে, প্রথম কোথায় পাট শিল্প গড়ে উঠেছিল 1855 রিসরা, সেটা কোন জেলায়? হুগলি জেলায়। কোথায় প্রথম কাপড়ের কল গড়ে উঠেছিল? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলে? পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? পশ্চিমবঙ্গে মহানগরের সংখ্যা কটি আছে? এবার মহানগরের জনসংখ্যা কত হয় এটা একটু দেখে নিও। পশ্চিমবঙ্গে মহানগর কটা আছে? 2টি। কি কি? কলকাতা আর আসানসোল। পাগলাঝোড়া প্রশোভন কোথায় অবস্থিত? টাইগার হিলের নিকট মহালিদ্রাম পর্বতে। পশ্চিমবঙ্গে কোথায় এন্ডি পোকার চাষ হয়? কুচবিহারে। তামাক চাষের জন্য কোথায় বিখ্যাত? তারপর ধরো বালুচুরি শাড়ি। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদা জেলায়। মাদুরের জন্য কোন জায়গা বিখ্যাত? পশ্চিম মেদিনীপুর জেলার সবং। তারপর পশ্চিমবঙ্গের কোথায় পূর্ব রেল আর দক্ষিণ পূর্ব রেল মিশে গেছে? এটা খুব ভালো প্রশ্ন, দেখে রাখবে, টিকিয়াপাড়া। আমাদের ভারতের মোট 18টি রেলের জোন আছে, তার মধ্যে 2টো জোন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, একটা হচ্ছে পূর্ব রেল আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল। পূর্ব রেলের সদর দপ্তরও কলকাতা এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত। ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি? হাওড়া, যেটাও পশ্চিমবঙ্গেই অবস্থিত। তারপর ধরো কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে কোথায় গঙ্গাসাগর মেলা বসে? কাকদ্বীপে। পশ্চিমবঙ্গের কোথায় পৌষ মেলা বিখ্যাত? শান্তিনিকেতনে। এরকম অনেক কিছু এখানে দেওয়া আছে। তারপর যদি ধরো এখানে খনিজ সম্পদ নিয়ে একটু আলোচনা করি, যে পশ্চিমবঙ্গের সর্বাধিক খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা কোনটি? পুরুলিয়া। কোথায় ছৌ নাচ বিখ্যাত? বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? তারপর ধরো তাম্রলিপ্ত কোন জায়গাকে বলে? তমলুক। কোথায় মৃৎশিল্প বিখ্যাত? সাঁওতালডিহি কেন বিখ্যাত? কোথায় মৎস্য গবেষণাগার আছে? ইত্যাদি ইত্যাদি এখানে সমস্ত কিছুই দেওয়া আছে। কোথায় কুমির প্রকল্প আছে? পশ্চিমবঙ্গের ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে একটি পাখিরালয়ের নাম বলুন তো? সজনেখালি। ম্যানগ্রোভ কোথায় আছে? এটা সকলেই আমরা জানি। তারপর ধরো বিশ্বের বৃহত্তম ক্যান্ট্রি রিভার ব্রিজ কোনটি? হাওড়া ব্রিজ। এর অপর নাম কি? হাওড়া ব্রিজ কত সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? 1943 সালে। ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হচ্ছে হাওড়ার শিবপুরে, এটাও তোমাকে জিজ্ঞেস করতেই পারে। কলকাতা কে প্রতিষ্ঠা করেন? জব চার্নক। জাদুঘর। পশ্চিমবঙ্গের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? নেতাজি সুভাষ। এরপর হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল হাইওয়ে, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এমন দুটো ন্যাশনাল হাইওয়ের নাম বলুন, NH2 এবং NH6। আর হচ্ছে নদী থেকে কিছু প্রশ্ন, যে মিলিত প্রবাহগুলি আছে, যেমন দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। কংসাবতী কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হচ্ছে হলদি। এরকম কিছু প্রশ্ন নদী সম্পর্কে এখানে দেওয়া আছে। এবার তোমাদের এর আগে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি সম্পর্কে তোমাদেরকে কিন্তু ভালোভাবে জেনে যেতে হবে এবং এগুলি কোন জেলায় অবস্থিত সেটাও কিন্তু জানতে হবে। যেমন ধরো সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এটা দার্জিলিং জেলায় অবস্থিত। নেওড়া উপত্যকা বা যেটাকে নেওড়া ভ্যালি বলা হয় সেটা কালিম্পং জেলায় অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায়। গরুমারা জলপাইগুড়ি। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা এবং সর্বশেষ হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, যেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবার গরুমারা ন্যাশনাল পার্কে যদি বলা হয় যে এখানে একটা বিখ্যাত যে প্রাণীটাকে সংরক্ষণ করা হয়ে থাকে সেটার নাম বলো। একশৃঙ্গ গন্ডার। এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এরপর আমরা দেখব যে বিভিন্ন মৃত্তিকা বা বিভিন্ন যে কয়লা খনি আছে কোথায় কি আছে। এবার পশ্চিমবঙ্গের খনিজ সম্পদে যে উন্নত সেটা কোথায় কি পাওয়া যায়, যেমন ধরো পশ্চিমবঙ্গের কোথায় অভ্র পাওয়া যায়? পুরুলিয়ার ভুসুড়া, কুমারগড়, বাঁকুড়ার কাদুরিয়া। কোথায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি, মধুবনী। কোথায় চীনামাটি পাওয়া যায়? বাঁকুড়া জেলার খাতড়া, পুরুলিয়ার ঝালদা, বীরভূমের মোহাম্মদবাজার। এরকম অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর কি না, ন্যাশনাল হাইওয়েগুলো সম্পর্কে 2-4টে প্রশ্ন আমরা দেখব, যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত বৃহত্তম জাতীয় সড়ক পথ সেটা কোনটি? সেটা হচ্ছে NH12, যেটার আগে নাম ছিল NH34। আর যদি বলে ক্ষুদ্রতম জাতীয় সড়ক সেটা হচ্ছে NH327B। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক পথ যদি বলা হয় সেটা হচ্ছে SH4, যেটা পশ্চিমবঙ্গের ঝালদা থেকে আর
দীঘা পর্যন্ত বিস্তৃত। আর যদি ক্ষুদ্রতম বলা হয় সেটা হচ্ছে SH4A, পুরুলিয়ার তুলিন থেকে চাষমোড় পর্যন্ত এটা বিস্তৃত। নেক্সট হচ্ছে দেখো পশ্চিমবঙ্গে কবে ট্রাম ব্যবস্থা চালু হয়? 1902 সালে। আমরা সকলেই জানি যে কলকাতার একটা ঐতিহ্য হচ্ছে ট্রাম, কিন্তু বর্তমানে ট্রাম পরিষেবাকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। তবে মানুষের মধ্য থেকে একেবারেই যাতে হারিয়ে না যায়, তবু তার জন্য কি এক্সপ্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত দু একটা ট্রাম পরিষেবা চালু আছে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে কবে রেল ব্যবস্থা চালু হয়? না 1854 সালে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। আর যদি বলে ভারতে কবে রেল চালু হয়েছিল, তাহলে কিন্তু হবে 1853 সালে, বোম্বাই থেকে থানে পর্যন্ত। পশ্চিমবঙ্গে কবে মেট্রো রেল চালু হয়েছিল? 1984 সালে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ, খড়গপুর, এটা সকলেই আমরা জানি। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? শহীদ মিনার। প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। প্রথম সেতু রবীন্দ্র সেতু। প্রথম কলেজ, প্রথম মহিলা কলেজ। দেখো এগুলো ডিটেলসে একদম আলোচনা করে দেওয়া আছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ব ঐতিহ্যবাহী অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গ থেকে কটি আছে? সেটি হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে আছে, যেটা টয় ট্রেন। নেক্সট হচ্ছে সুন্দরবন। আর একদম লেটেস্ট হচ্ছে শান্তিনিকেতন, যেটা 2021 সালে তকমা পেয়েছে। বোঝা গেছে? তাছাড়া দেখো আরও অনেক কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, যে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম নোবেল জয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ। পশ্চিমবঙ্গের প্রথম কে বিলেত যাত্রা করেছিলেন? রাজা রামমোহন রায়। পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন বিধানচন্দ্র রায়। প্রথম জ্ঞানপীঠ পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম ICS পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ম্যাগসেসাই পুরস্কার পেয়েছিলেন অমিতাভ চৌধুরী। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন মিহির সেন। এইভাবে অনেক কিছু কিন্তু তোমাদের এখান থেকে দেওয়া আছে, প্রথম কে, কোন পুরুষ, কোন মহিলা, ইত্যাদি ইত্যাদি। এখানে তোমাদের অনেক কিছু ডিটেলসে এখানে বলে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা। এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ যে ভারতের সেন্সাস বা জনগণনা যেটা হয়েছিল, যেটা শেষ পর্যন্ত 2011 সালে যেটা লাস্ট হয়েছিল, সেই সাপেক্ষে ভারতের অবস্থান কোথায় এবং পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়। চলো তাহলে দেখা যাক। দেখো ভারতের মোট জনসংখ্যা 2011 অনুযায়ী যদি দেখি, সেটা ছিল 121,01,93,422 জন। বর্তমানে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে জনবহুল দেশ 1 নম্বরে অবস্থান করছে। এবার 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত ছিল? 9,13,47,736 জন। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে 4র্থতম। প্রথমে আসে উত্তরপ্রদেশ, নেক্সট মহারাষ্ট্র, থার্ডে আসে বিহার, আর ফোর্থ আসে পশ্চিমবঙ্গ। আর যদি আয়তনের দিক থেকে বলা হয় তাহলে হচ্ছে 13তম। এবার ভারতের মোট সাক্ষরতার হার কত ছিল? 74.04%। এটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয় তাহলে হচ্ছে 77.08%। এবার যদি আলাদা করে পুরুষ আর মহিলা সাক্ষরতার হার বলা হয়, তাহলে পুরুষ সাক্ষরতার হার ভারতে হচ্ছে 82.14%, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে 82.67%। আর যদি মহিলাদের বলা হয় কত শতাংশ স্বাক্ষর ভারতে, সেটা হচ্ছে 65.46%। আর পশ্চিমবঙ্গে সেটা দেখলে 71.16%। এবার ভারতের জনঘনত্ব কত ছিল? প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। সেখানে পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন। এটা হচ্ছে দ্বিতীয় জনঘনত্বের বিচারে, পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়। ফার্স্ট হচ্ছে বিহার আর সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। বোঝা গেছে? লিঙ্গ অনুপাত কত ছিল ভারতের? 1000 জন পুরুষে 943 জন মহিলা। সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে 1000 জন পুরুষে 947 জন মহিলা। আর যদি শিশুদের ক্ষেত্রে এটা দেখা হয়, সেটা ভারতে হচ্ছে 1000 জন শিশু পুত্রেতে 914 জন শিশু কন্যা। আর জনঘনত্ব অনুযায়ী যদি বলা হয় ভারতের প্রথম রাজ্য, তাহলে হবে কিন্তু বিহার। আর যদি বলা হয় ভারতের জনসংখ্যার ভিত্তিতে প্রথম রাজ্য, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর 24 পরগনা। আর সবচেয়ে কম যদি বলা হয় সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এবার হচ্ছে ভারতের সাক্ষরতার হার, কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কেরল। আর সবচেয়ে কম যদি বলা হয় সেটা হচ্ছে বিহার। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কম হচ্ছে উত্তর দিনাজপুর। এইভাবে পুরো সেন্সাসটা এখানে তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের সাথে ভারতের একটা কম্পারিজন করে এখানে দেওয়া আছে। তোমরা দেখতে পাবে যে কোন রাজ্যে SC বেশি, কোন রাজ্যে ST বেশি ভারতে, এবং কোন জেলায় সবচেয়ে বেশি, ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি আছে, দেখো সাক্ষরতার হার অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম, কোন কেন্দ্রশাসিত অঞ্চল পিছিয়ে আছে।
তারপর যদি দেখো যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত বেশি, কোনটার কম, জনগণনা প্রথম কবে শুরু হয়েছিল, কোন ভাইসরয়ের সময় থেকে শুরু করা হয়েছিল, কবে থেকে স্বাধীন ভারতে জনগণনা শুরু হয়েছিল, 2011 সালের যে জনগণনার স্লোগান সেটা ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আর মুখ্য কমিশনার যিনি ছিলেন তিনি হচ্ছেন সি চন্দ্রমৌলি। তো এটা তোমাদের সেন্সাসটা মানে পুরোটা কভার করে দিয়েছে। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব, এই সম্পর্কে আলাদা করেই তোমাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল, তাও এটার সাথে একবার দিয়ে দেওয়া হয়েছে, এখানটা তোমরা একবার দেখে নিও। তো এই গেল তোমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে যা যা জানার আছে সেই সমস্ত কিছু। তোমরা এই পিডিএফটি খুব ভালো করে পড়ে যেও, তাহলেই তোমরা পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত কিছু আনসার করতে পারবে। আর আমাদের এই পিডিএফটি যারা পারচেস করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তারা কিন্তু মেটেরিয়াল পারচেস করতে পারো। ইতিমধ্যেই কিন্তু আমাদের মেটেরিয়াল অনেকে পারচেস করেছে, তোমরা নিজেরাও জানো যে আমাদের মেটেরিয়ালের কোয়ালিটি কেমন এবং কিভাবে প্রোভাইড করা হয়ে থাকে। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেস করে নিও। সকলে ভালো করে প্রিপারেশন নাও, সকলে খুব ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।